ইন্টারন্যাশনাল জয়েন্ট ভেঞ্চার। আচ্ছা, এটা কারা কারা এটার মধ্যে শেয়ার আছে? শেয়ার আছে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ গভট, প্লাস হইছে ডেনমার্ক, প্লাস হইছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস মনে থাকবে, অনেক আগে থেকে আমাদের দেশে প্রচলিত। আচ্ছা, মজার বিষয় হচ্ছে এই যে কাফকো কি উৎপাদন করে? উৎপাদিত পণ্য, উৎপাদিত পণ্য। সে দুইটা জিনিস উৎপাদিত করে, একটা হচ্ছে ইউরিয়া আর একটা হচ্ছে নির্জলা অ্যামোনিয়া, মানে শুষ্ক অ্যামোনিয়া। এটাকে বলে অ্যানহাইড্রাস অ্যামোনিয়া। অ্যানহাইড্রাস অ্যামোনিয়া বা শুষ্ক অ্যামোনিয়া তৈরি করে। ওকে, এবং কাফকো কিন্তু এগুলা তৈরি করে যে আমাদের দেশের বাজারে ছেড়ে দিবে, ব্যাপারটা এমন না। 100% এক্সপোর্ট করে তারা। অর্থাৎ কাফকোকে প্রতিষ্ঠাই করা হয়েছে আমাদের দেশে এই হচ্ছে সারগুলো উৎপন্ন করবে এবং সেগুলো হচ্ছে বাইরে এক্সপোর্ট করবে। আমাদের দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য অন্যান্য সার কারখানাগুলো আছে। বুঝতে পারছি? আমাদের দেশের রাজস্ব বাড়ানোর জন্য। তার মানে হচ্ছে কাফকোটি কি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা বলবো এই প্রাকৃতিক গ্যাসকে বা খনিজ তেলগুলোকে, ক্রুড অয়েল যেগুলো আছে এগুলোকে আলাদা করলে পরে কিছু কিছু অনেক তেল পাওয়া যায়, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন এগুলো পাওয়া যায়, অ্যালকেন পাওয়া যায়, পিচ পাওয়া যায়, আলকাত্রা পাওয়া যায়, বিটুমিন পাওয়া যায়, আর কিছু কিছু পাওয়া যায়। একটা হচ্ছে আপনার কি বলে এটা, লুব্রিক্যান্ট অয়েল, আর একটা হচ্ছে ফার্নেস অয়েল। এই দুটো জিনিস আমাদের একটু জানতে হবে। একটা হচ্ছে কি ফার্নেস অয়েল, ফার্নেস তেল, আর একটা হচ্ছে লুব্রিক্যান্ট অয়েল। লুব্রিক্যান্ট মানে হচ্ছে লিউব থেকে আসছে, লিউব মানে হচ্ছে পিচ্ছিল। বুঝতে পারছো? তার মানে হচ্ছে লুব্রিক্যান্ট অয়েলের বাংলা হচ্ছে পিচ্ছিল কারক তেল। আচ্ছা, একটু রং দেখতে হবে। এখানে দেখো রং, এর রং হচ্ছে কালো বা ব্ল্যাক, আর সে হচ্ছে অধিক ঘন। আর লুব্রিক্যান্ট অয়েলটা হচ্ছে আমার দেখতে বিভিন্ন রঙের হতে পারে, আর হচ্ছে ঘনমাত্রা হালকা। ঠিক আছে? এখন কোথায় কোনটা ব্যবহার করা হয় ব্যবহারটা দেখতে হবে। ফার্নেস অয়েলটার হচ্ছে ইউজেস, ঠিক আছে? ব্যবহার কোথায় আছে ব্যবহার? আচ্ছা, শিল্পক্ষেত্রে তাপ উৎপাদনে ব্যবহৃত হয়। ওকে, ডিরেক্ট বলতে গেলে তাপ দিয়ে স্টিম উৎপাদন করে না, জলীয় বাষ্প, সেটা উৎপাদন করতে ব্যবহৃত হয় ফার্নেস। যেমন হচ্ছে স্টিম,
বা জলীয় বাষ্প উৎপাদন। দ্বিতীয় কথা হচ্ছে এই তাপ দিয়ে আমরা কি করি? বিদ্যুৎ উৎপাদন করি। তার হচ্ছে ফার্নেস তেল বিদ্যুৎ উৎপাদনে কি হয়? ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে 3 নাম্বার, জাহাজে একদম তলানিতে বিশাল বড় হচ্ছে গর্তের মতো থাকে বা ডেক থাকে, যেখানে বিভিন্ন মালামাল সঞ্চিত করে রাখা হয়, বুঝতে পারছেন? বা কন্টেইনারগুলো ধারণ করা হয়। একটা ফুটবল মাঠের মতো বড়, এত বড় জায়গা নিচে। আর তেলবাহী যে জাহাজগুলো আছে সেগুলোর যে ওই যে তোমার কন্টেইনারের ভিতরে যে খালি জায়গাটা আছে যেখানে মজুত রাখা হয় তেল, সেটাকে বলে বাংকার। তার হচ্ছে বাংকারিং কাজে ব্যবহৃত হয়। বাংকারিং, বাংকারিং, বুঝতে পারছেন? ফার্নেস অয়েল ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে হইছে আমার সার উৎপাদন করি না, এই ফার্নেস তেল দিয়ে সার উৎপাদন করা যায়। সার উৎপাদনে ব্যবহৃত হয়। এই চার ধরনের কাজে হচ্ছে আমরা কি ব্যবহার করি? ফার্নেস তেল ব্যবহার করি। ঠিক আছে, একটু বলে দেই যে ফার্নেস তেলটা হচ্ছে, ফার্নেস তেলটা কি ভিসকাস, COUS, ভিসকাস মানে হচ্ছে আঠালো, খুব আঠালো, খুব আঠালো, মানে সান্দ্রতা গুণাগুণযুক্ত। সান্দ্রতা গুণাগুণটা কি? পানির বা তরল পদার্থের একটা পৃষ্ঠ আরেকটা পৃষ্ঠকে টেনে রাখার যে একটা ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে, সেটা হচ্ছে তার সান্দ্রতা। এর জন্যই মূলত ঘন হয়। দেখবা পানির বিন্দুগুলা কি হয়? গোলাকার হয়। কারণটা কি? পানির অণুগুলা কাছাকাছি একজনকে আরেকজন আকর্ষণ করে রাখে, এটা হচ্ছে তার সান্দ্রতা। তবে এখানে পৃষ্ঠটাও জড়িত আছে। আচ্ছা, এখন এই যে ফার্নেস, ফার্নেস তেলটা কোথা থেকে আসছে স্যার? ফার্নেস ওয়ার্ড থেকে আসছে। ফার্নেস অর্থ হচ্ছে চুল্লি, এটার অর্থ কি? চুল্লি। অর্থাৎ পেট্রোলিয়ামকে বিভিন্ন চেম্বারে নিয়ে পাতন করার সময়, মানে তাপ দিয়ে বাষ্পীভূত করে আবার তরলীকরণ করার সময় তোমার একদম চুল্লির সর্বশেষ নিচে, এই যে দেখো, এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার চুল্লি, এইখানে হচ্ছে আমার একটা চেম্বার, তারপরে ধরো এইখানে হচ্ছে আমার একটা চেম্বার, এই জায়গায় হচ্ছে আমার একটা কি চেম্বার। এটা হচ্ছে প্রথম চেম্বার, এটা হচ্ছে দ্বিতীয় চেম্বার, আর এটা হচ্ছে তৃতীয় চেম্বার। বুঝতে পারছো? এখন মূলত এইখানে এই দিক থেকেই হচ্ছে আমার কি হয়, এই যে ক্রুড অয়েলটা উপরে উঠে আসে, দেখতেছি CRUDE, ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলটা নিচ থেকে প্রথম চেম্বার আসে। এইখানে তাপমাত্রা, যেহেতু নিচ থেকে তাপ দেওয়া হয়, এগুলো হচ্ছে তাপ, এখানে কি করা হয়? তাপ দেওয়া হয়। তার মানে হচ্ছে প্রথম চেম্বারে তাপমাত্রা সবচেয়ে বেশি, তাপমাত্রা সবচেয়ে বেশি। তারপর হচ্ছে অপেক্ষাকৃত কম, অপেক্ষাকৃত কম তাপমাত্রা, বুঝতে পারছি? আর এখানে হচ্ছে তাপমাত্রা সবচেয়ে কম, তাপমাত্রা কি সবচেয়ে কম। এই যে অনেক উত্তপ্ত হয়ে আছে না, লাল টকটকে হয়ে আছে যে জায়গাটা, সেটাকে বলা হয় নরমালি চুল্লি। সেটাকে কি বলা হয়? চুল্লি বা ফার্নেস। এখানে যে তেলটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে আমার ফার্নেস তেল।
যে কারণে দেখতে এত কালো হয় আর এত ঘন হয়। কারণ পাতলা তেলগুলো সব উপরে উঠে যায়, এই ভারী বা ঘন যেটা আছে সেটা নিচে পড়ে থাকে চুল দিকে। ঠিক আছে, এখন আমরা দেখবো লুব্রিক্যান্ট। লুব্রিক্যান্ট ওয়েল্ডিং, যেহেতু বলছি লুব্রিক্যান্ট ওয়েল অনেক পিচ্ছিল, একটা উদাহরণ দেখি। আচ্ছা, আমাদের এই ওয়ার্ডটার সাথে পরিচিত আছে যারা গাড়ি ঘোড়া চালাই, ঘোড়ায় তো আর মোবিল দেয় না, গাড়িতে দেয়। ঠিক আছে, হোন্ডা চালাই বা হচ্ছে গাড়ি চালানোর পরে তারা করে কি এই ইঞ্জিনে মোবিল দেয় কয়েক মাস পর পর চেঞ্জ করার পর। এই মোবিলটা হচ্ছে ওই যে ইঞ্জিনের যে পিস্টনগুলো আছে, ওই পিস্টনগুলো যখন বারবার ওঠানামা করে তখন একটা পিস্টন আর একটা পিস্টনের সাথে ঘর্ষণের ফলে ক্ষয় হয়ে যায় আর প্রচন্ড তাপ উৎপন্ন হয়, ইঞ্জিনটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই মোবিল কি করে, ওই পিচ্ছিলতার পিচ্ছিল ধর্মের কারণে সে হচ্ছে ওই ঘর্ষণটাকে প্রতিরোধ করে, এবং যে কারণে ঘর্ষণও বেশি হয় না, মসৃণভাবে এভাবে উঠানামা করা শুরু করে, আর হচ্ছে ওখানে অধিক পরিমাণ তাপ উৎপন্ন হয় না, যে কারণে ইঞ্জিনের কার্যকারিতাটা সঠিক থাকে না, আগের মতো অটুট থেকে যায়। এটা হচ্ছে লুব্রিক্যান্ট। তারপর হচ্ছে আমরা দেখবা যে বিভিন্ন বেয়ারিং আছে না, বেয়ারিং এর মধ্যে এরকম গ্রিস দেওয়া থাকে কালো কালো, বা বিভিন্ন মেশিনে এরকম ঘর্ষণ প্রতিরোধ করার জন্য মেশিনগুলোর ভিতরে এরকম গ্রিস দেওয়া থাকে, এক ধরনের পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। আচ্ছা, এরপরে ধরো আর দুইটার সাথে আমরা একটু অপরিচিতই, কেমন একটা সূক্ষ্ম গুড়া, যে কোনো ধাতুকে বা ধরো লোহা বর্ণ কোনো ধাতুকে একদম মিহি মিহি গুঁড়া করে যদি তুমি দিতে পারো তাহলে সেটা হচ্ছে লুব্রিক্যান্টের মতো কাজ করবে, পিচ্ছিল ভাবে কাজ করবে। আর হচ্ছে এয়ার কুশন, এয়ার কুশন এটা হচ্ছে আমাদের টোটালি অপরিচিত, এটার জন্য একটু গুগল করবেন আপনারা যে এয়ার কুশন জিনিসটা কি, তাহলে প্রোডাক্টটা দেখলে আমরা বুঝতে পারবো যে কেন সে লুব্রিক্যান্টের মতো কাজ করে। এখন আমরা দেখবো হচ্ছে ওই যে পড়ছিলাম বিদেশি কোম্পানি আইওসি, ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানিজ, এর মধ্যে প্রথম যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কি CHEVRON, চেভরন। এবার তার হিস্ট্রি করব। হিস্ট্রিটা হচ্ছে সে হচ্ছে আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি। মাল্টিন্যাশনাল মানে হচ্ছে বহুজাতিক কোম্পানি, বহুজাতিক বা বহুমাত্রিক কোম্পানি, মানে সে বিভিন্ন ধরনের কাজ করে, বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। তো আমেরিকান কোম্পানি, আর সে হচ্ছে তেল আর হচ্ছে গ্যাস উত্তোলনে অভিজ্ঞ, দক্ষ, তেল গ্যাস উত্তোলনে দক্ষ। বুঝতে পারছি? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এই চেভরনটা যে আছে, এই চেভরন হচ্ছে আমাদের সমগ্র বিশ্বে দ্বিতীয় বৃহত্তম তেল গ্যাস উত্তোলন কোম্পানি, মানে ডাইরেক্ট বলা যায় সেকেন্ড লার্জেস্ট কোম্পানি। বুঝতে পারছি? তাহলে এখন যে ইনফরমেশনটা বলবো সেটা অবশ্য লাগবে না, কিন্তু তারপর আমাদের কি করতে হবে একটু দেখতে হবে। ফার্স্ট লার্জেস্ট কোম্পানিটাকে, সেটা হচ্ছে সক-এল বা ক্যালসো, সক-এল অথবা ক্যালসো, এই দুইটাই হচ্ছে চেভরনের মাতৃ প্রতিষ্ঠান, মানে আগে এরা ছিল, এদের নাম ছিল। এটাকে কি বলছে দেখো, সক-এল মানে কি বলছে, স্ট্যান্ডার্ড
স্ট্যান্ডার্ড, এস তে স্ট্যান্ডার্ড, ও তে অয়েল, সি তে কোম্পানি, কোম্পানি স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি অফ কোথায়? ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া। বুঝতে পারছি? এর জন্য বলা হয়েছে SOCAL, তার চেভরনের মাতৃ প্রতিষ্ঠান। এটা হচ্ছে সবচেয়ে বড়। ক্যালসো, ক্যালসোটা তুমি বলতে পারো যে ক্যালিফোর্নিয়ান, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি, এক কথায়। ঠিক আছে, চেভরন সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে। এখন জানতে হবে ওই যে TULLOW, এটা হচ্ছে আরেকটা IOC, ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানি। প্রথমত ধরতে হবে টুলো নামটা কোথা থেকে আসছে। আয়ারল্যান্ডে একটা ছোট প্রদেশের মতো আছে, যদিও প্রদেশ না, বলতেছে প্রদেশের মতো আছে, মানে সেটাকে তারা কাউন্টি বলে। ওখানকার তোমার হচ্ছে একটা ব্যস্ততম শহর আছে, অর্থাৎ মার্কেট সিটি। কোথায়? at কাউন্টি কার্লো, CARLOW, কার্লো, আয়ারল্যান্ড। একটু বুঝে না, যুক্তরাজ্যের আয়ারল্যান্ডে কার্লো নামে একটা প্রাদেশিক রাজধানী আছে, ওখানে তোমার একটা মার্কেট শহর আছে, মানে ব্যস্ততম শহর আছে, সেটার নাম হচ্ছে টুলো। এই টুলোর নাম অনুসারে, মানে টুলোতেই প্রথম এই কোম্পানিটা সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, যে কারণে শহরের নাম অনুসারে ওই কোম্পানির নাম রাখা হয়েছে টুলো। তবে এটা সদর দপ্তর কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে, লন্ডন, ইউকে। ওকে, কত সালে হয়েছিল? এখানে এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। এস্টাবলিশমেন্ট, ওকে। আচ্ছা, এখন আমরা যাই পড়ি, কিছু কিছু হচ্ছে জ্ঞানের একটু হচ্ছে কি বলে অপ্রতুলতা থাকে, এগুলো একটু অল্প সময় নষ্ট করে হলেও বা ব্যয় করে হলেও আমরা জেনে ফেলবো। যেমন কাউন্টি, একটা দেশের প্রদেশ জানি, ভারতের প্রদেশ আছে না? আচ্ছা, যুক্তরাষ্ট্রের প্রদেশ আছে না? কানাডাতে প্রদেশ আছে না? ম্যাক্সিমাম অনেকগুলো দেশে তো কি প্রদেশ আছে, আমাদের পাকিস্তানে প্রদেশ আছে। আচ্ছা, প্রদেশ কেন করা হয়েছে শুনি। যখন একটা দেশ অনেক বড় হয় তখন সেটার কেন্দ্রীয় সরকার তোমার ইচ্ছা করলেই নিজেদের যে লোকবল থাকে সেই লোকবল দ্বারা সমগ্র দেশকে তোমার হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারে না। কোন দিক থেকে নিয়ন্ত্রণ করতে পারে না বলতো? প্রশাসনিক দিক থেকে। বিচার এবং প্রশাসন এই দুইটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে অনেক দূর পর্যন্ত তোমার দেশের নাগরিকদের অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, সচ্ছলতা তাদেরকে দিতে পারে, কিন্তু বিচার ব্যবস্থা আর হইছে প্রশাসনিক যে ব্যবস্থাপনা, এই ব্যাপারগুলোতে তোমার এত দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় না। বুঝতে পারছো? তাহলে হচ্ছে প্রদেশ কেন করা হয়েছে? প্রদেশ করা হয়েছে বিচার ও হচ্ছে প্রশাসনিক
ব্যবস্থাপনার সুশৃঙ্খলতা আনার জন্য, সুশৃঙ্খলতা আনার জন্য। এটা হচ্ছে প্রভিন্স বা প্রদেশ এর মূল থিম, প্রভিন্সের মূল থিম। এখন কাউন্টি বুঝতে গেলে প্রদেশ বুঝতে হবে। যেহেতু আমরা প্রদেশ বুঝতে পারছি, তাই বলে এই আমরা ধরে নিব না যে স্যার প্রদেশ মানে হচ্ছে কাউন্টি। এইরকম কোনো সুযোগ নাই, পার্থক্য আছে। কিরকম পার্থক্য আছে একটু শুনি। যুক্তরাজ্যে বা হচ্ছে যুক্তরাজ্যে কিন্তু এরকম কাউন্টি আছে। তারপরে হচ্ছে দেখবেন লন্ডন আছে না, লন্ডনের বাইরে মানে এদের সাফিক্স হচ্ছে এরকম শায়ার, SHIRE, শায়ার। ঠিক আছে, এরকম শায়ার যুক্ত লন্ডনের বাইরে প্রচুর হচ্ছে কাউন্টি আছে, অর্থাৎ প্রদেশের মতোই আছে, যেগুলোতে আলাদা আলাদা ছোট ছোট সরকার ব্যবস্থা আছে। অর্থাৎ আলাদা আলাদা ওই কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত অথরিটি আছে, কর্তৃপক্ষ আছে, আলাদা আলাদা তাদের আদালত আছে। ওখানে সর্বোচ্চ আদালত হাইকোর্টও আছে। বুঝতে পারছেন? এক একটা প্রদেশে এক একটা করে হাইকোর্ট থাকতে পারে, কিন্তু সবগুলা প্রদেশের সর্বোচ্চ বিচারালয় হচ্ছে হাইকোর্ট। আর হাইকোর্ট গুলোর সর্বোচ্চ বিচারালয় হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এক জায়গাতেই থাকে, দেশের এক জায়গাতেই। ঠিক আছে, তারপর হচ্ছে তাদের কাউন্টিতে তাদের কি আছে, নিজস্ব আদালত আছে, নিজস্ব আদালত আছে, আর হচ্ছে নিজস্ব সরকার ব্যবস্থা আছে। সরকার ব্যবস্থা থাকে, তবে অবশ্যই কেন্দ্রীয় সরকারের অধীনে, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে। বুঝতে পারছি? তো কাউন্টিগুলো কোথেকে আসছে? ওই যে আয়ারল্যান্ড বা যুক্তরাষ্ট্রের ধনী অভিজাত শ্রেণীর যে লোকগুলো ছিল, তাদের হয়েছে পৈতৃক বাড়ি যেসব জায়গায় ছিল, মানে তারা তো পৈতৃক বাড়ি এক জায়গায় ছিল, সেখান থেকে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে মূলত তারপর লন্ডন আসছিল, ভালো ভালো শহর কেন্দ্রিক জায়গাগুলোতে আসছিল এবং অভিজাত শ্রেণী হয়ে গেছিল। এখন তাদের পৈতৃক বাড়িটা তো সংরক্ষণ করতে হবে, তো ওই পৈতৃক বাড়িটা অভিজাত শ্রেণীর ক্ষমতাই তো অভিজাতের মতো, তার ইচ্ছা করলে সবকিছু পারে। তখন ওই জায়গাগুলোকে তোমার আলাদা একটা প্রদেশের মতো বানায় ফেলছে, যেখানে হচ্ছে বিলাসবহুল জীবনযাপন করার ব্যবস্থা থাকে না, তাদের বাড়িগুলোরে আলিশান ভাবে ডুপ্লেক্স বানায় দিচ্ছে। তারপরে হচ্ছে ওই জায়গাগুলো অনেক নীরব, ঘনবসতি কম, মানে ঘনবসতি নাই, হালকা জনবসতি। এরপরে হচ্ছে তোমার ওখানে নিজস্ব বিচার ব্যবস্থা করছে, নিজস্ব হচ্ছে ছোট ছোট অথরিটি দিচ্ছে যে এগুলাকে প্রদেশগুলো বা কাউন্টিগুলোকে চালানোর জন্য। তো এই সূত্রে তাদের তোমার হচ্ছে প্রাদেশিক ব্যবস্থাটাকে বলা হচ্ছে কাউন্টি। ওকে, অর্থাৎ এক কথায় আমরা কাউন্টি যদি বলতে চাই, তাহলে এটা হচ্ছে এরকম যে পলিটিক্যাল and administrative regime of a state. রেজিম মানে হচ্ছে রাজত্ব বা শাসন, আর স্টেট মানে কি আমাদের রাজ্য। বলতেছে এক বুঝান, কাউন্টি হচ্ছে একটা রাষ্ট্রের বা একটা রাজ্যের রাজনৈতিক এবং প্রশাসনিক শাসন ব্যবস্থা বা স্বায়ত্তশাসিত এলাকা, যেখানে ওই এলাকার নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা থাকবে, রাজনৈতিক দল থাকবে। আচ্ছা, আর হইছে নিজস্ব আলাদা কি থাকবে, ছোট ছোট প্রশাসনিক পর্যায়ে থাকবে শাসন করার জন্য। আর বাড়াবাড়ি এই ব্যাপারে এখন আমরা চলে যাব আরেকটা বিদেশি কোম্পানি হচ্ছে আইওসি পড়ছিলাম, ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানি। কি পড়ছিলাম? যে আইওসি পড়ছিলাম হচ্ছে CAIRN, এটাই তো পড়ছিলাম। কায়ার্ন এই শব্দের অর্থ হচ্ছে
শব্দের অর্থ হচ্ছে শিলাস্তূপ। শিলাস্তূপ গুগলে একটু দেখবেন, ব্রিটেনে যুক্তরাজ্যে তোমার হচ্ছে ওই দীর্ঘতম দিন আর হচ্ছে কি বলে দীর্ঘতম রাত আছে না, ওই দুইটা দিনে মানে সূর্য মেরু থেকে অনেক অনেক দূর থাকে, বুঝতে পারছেন? এই কারণে দীর্ঘতম দিন হয়। আর সূর্য অনেকটা হচ্ছে মানে এরকম কি বলে গ্রীষ্মমণ্ডল এলাকাতেই মূলত এরকমগুলো হয়। আচ্ছা, এই দুইটা দিনে তারা হচ্ছে যুক্তরাজ্যের অধিবাসীরা পাহাড়ে আছে না, বরফের এরকম বরফের একটা স্তূপ তৈরি করে, সরি স্লিপ অফ টাং, বরফ না মানে পাথর দিয়ে এই যে সবচেয়ে বড় পাথরের উপর একটা ছোট পাথর রাখবে, এইভাবে আস্তে আস্তে কি তৈরি করবে, এরকম পাহাড়ের মতো বা স্তূপ তৈরি করে, শিলাস্তম্ভ তৈরি করে স্তূপ। আচ্ছা, এটা কেন তৈরি করে স্যার? এটা একটা সিম্বল আছে। তারা মনে করে একটা পাথরের উপর আরেকটা পাথর এভাবে অ্যাটাচড করে শিলা তৈরি করলে এইটা দিয়ে বোঝাচ্ছে আত্মা আছে না, মানে পূর্বপুরুষ এবং হচ্ছে যারা বর্তমানে জীবিত আছে, এই হচ্ছে তাদের মধ্যে আত্মার একটা কানেকশন সৃষ্টি হয়। দ্যাট মিন্স কানেকশনস অফ সোলস, আত্মার যোগাযোগ। এটা কিন্তু তখন সেই দিন তারা করে কি হচ্ছে ওই পূর্বপুরুষদের মনে করে বিভিন্ন হচ্ছে মাঙ্গলিক ক্রিয়াকর্ম পালন করে গির্জাতে গিয়ে। ওই কনসেপ্ট থেকেই তোমার হচ্ছে আসছে CAIRN, এই ওয়ার্ডটা আসছে। এখন হচ্ছে ওই যুক্তরাজ্যে যে তেল গ্যাস আবিষ্কার করার উত্তোলন করার যে কোম্পানিটা তৈরি হয়েছে, তারা হচ্ছে তোমার এই নামটা রাখছিল যে আমাদের কোম্পানির নাম থাকবে হচ্ছে এরকম CAIRN। ঠিক আছে, এখন এই কার্ডের কাজটা কি, কেন সে এত গুরুত্বপূর্ণ? ভূপৃষ্ঠ থেকে গ্যাস বা তেল উত্তোলন করার চাইতে সাগরের নিচ থেকে তেল আর গ্যাস উত্তোলন করা বহুগুণ কঠিন। এটাকে আমরা বলবো অফশোর। অফশোর জিনিসটা কি? ডিস্টেন্স দূরত্ব, ফ্রম কোত্থেকে? সি সারফেস। আচ্ছা, ডিস্টেন্স ফ্রম দা শোর। শোর মানে হচ্ছে তীর, তীর থেকে অনেক দূরে, তাহলে তো মাটিতেও হতে পারে না। situated at sea, which is distant, এই যে এখান থেকে আসবে, which is distant from the shore, মানে সমুদ্রের তীর থেকে গভীরে সাগরের মধ্যে থাকবে, সেই শব্দের অর্থ হচ্ছে অফশোর। ক্লিয়ার? আর হচ্ছে অনশোর, SHORE। অনশোর হচ্ছে situated at the ground, ঠিক আছে? অর্থাৎ ভূপৃষ্ঠের যে কোনো জায়গায় হতে পারে গ্রাউন্ড, তবে হচ্ছে যে নিয়ার ফ্রম দা শোর। বুঝতে হবে অনশোর কেন বলছে যে ভূপৃষ্ঠের মধ্যে, তবে সেই ভূপৃষ্ঠ সাগরের তীর থেকে একটু দূরে মাটির ভেতরে যে হচ্ছে তোমার অবস্থানটা, সেটাকে বলে অনশোর। আর হচ্ছে সাগরের মধ্যে থাকলে সেটা হচ্ছে অফশোর। এখন এই যে কায়ার্ন আছে, ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানি, CAIRN, এটা হচ্ছে
ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানি। এই কারেন্ট হচ্ছে অফশোর অয়েল, তারপরে হচ্ছে গ্যাস, আপনার কি বলে প্রোডাকশন কোম্পানি, বুঝতে হবে। আচ্ছা, এখন এই কারেন্টকে কি করা হয়েছে? কারেন্টকে বাংলাদেশ সরকার দায়িত্ব দিয়েছে যে তুমি কুতুবদিয়া যাও। কোথায় যাও? কুতুবদিয়া যাও। কুতুবদিয়া কোথায়? চিটাগাংয়ের কাছে। চট্টগ্রামের আপনার একটা ইউনিয়ন আছে সিলিমপুর নাম, 50 কিলোমিটারস অ্যাওয়ে, 50 কিলোমিটারস অ্যাওয়ে ফ্রম সিলিমপুর, চিটাগাং। বোঝা? চট্টগ্রামের একদম সাগরের পাশে ইউনিয়ন আছে সিলিমপুর, সেখান থেকে আপনি 50 কিলোমিটার সাগরের গভীরে যাবেন। ওখানে গিয়ে দেখবেন যে আমাদের সুন্দর করে একটা কনস্ট্রাকশন আছে, দেখা যাচ্ছে কুতুবদিয়া গ্যাস ফিল্ড লেখা। এটা নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে কারেন্ট। বুঝতে পারছেন? তবে বর্তমানে এই কুতুবদিয়া গ্যাস ফিল্ডটা আপাতত একটু বন্ধ আছে। কোনো না কোনো অবশ্যই কারণ আছে যে কারণে এই গ্যাস ফিল্ডটা একটু আপাতত বন্ধ আছে, আবার উত্তোলন শুরু হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আমাদের দেশ বাংলাদেশের সমগ্র গ্যাস ফিল্ডগুলা, সমগ্র গ্যাস ক্ষেত্র সমূহ হচ্ছে 20টি ব্লকে বিভক্ত। 20টি কি ব্লকে বিভক্ত, তাই না? আচ্ছা, এর মধ্যে ব্লক 16 আর হচ্ছে ব্লক 11 গুগলে খুঁজে বের করলাম যে ব্লক 16 গ্যাস হচ্ছে গ্যাস ফিল্ড, গ্যাস এরিয়া, ব্লক 16 গ্যাস এরিয়া এন্ড হচ্ছে ব্লক 11 গ্যাস এরিয়া, এগুলো সব চলে আসছে। এই দুইটা ব্লকের গ্যাস উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়েছে CAIRN কারেন্ট। এর সাথে কে আছে? এর সাথে আছে বাংলাদেশের পেট্রো বাংলা। বুঝতে পারছেন? জয়েন্ট ভেঞ্চার বা যৌথ উদ্যোগে কাজ করতেছে তারা। আচ্ছা, এখন ব্লক 16 কোনটা? ব্লক 16 যে পড়ছিলাম, ব্লক 16 আমাদের বাংলাদেশে যে গ্যাস ক্ষেত্রগুলো আছে, ওই যে কুতুবদিয়া পড়ছি না, ওই বঙ্গোপসাগরে কুতুবদিয়ায়, আর হচ্ছে এটা হচ্ছে এই যে কুতুবদিয়া মানে সাগরে কুতুবদিয়া, এটা হচ্ছে কি বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলে। আর হইছে আমার সাঙ্গু নদীর উপত্যকা, পার্বত্য চট্টগ্রামে যে সাঙ্গু নদী আছে, এর যে উপত্যকাগুলো মানে নদীর কাছাকাছি যে জায়গাগুলো, উপকূলবর্তী জায়গাগুলো, সেগুলো হচ্ছে আমার ব্লক 16 অন্তর্ভুক্ত। এগুলাতে ওই কায়ারন যে কোম্পানিটা আছে, আমেরিকান না সরি যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানিটা আছে, সেটা কি করতেছে তোমার হচ্ছে এই গবেষণা করতেছে কিভাবে তেল গ্যাস উত্তোলন করে। আচ্ছা, এবার সব ব্লক 11 জিনিসটা কি? ব্লক 11 এর দায়িত্বেও কে আছে? দায়িত্বে আছে কারা? দায়িত্বে আছে হচ্ছে CAIRN কায়ার্ন প্লাস হচ্ছে পেট্রো বাংলা, এই দুটো দায়িত্ব আছে। ব্লক 11টা হচ্ছে সিলেটের সুরমা নদী আছে না, ওই সুরমা বেসিন মানে কি
সুরমা নদীর যে উপত্যকাটা আছে ওই উপত্যকার আশপাশে যে জেলাগুলা উপজেলাগুলা থানাগুলা আছে সেই জায়গাগুলা হচ্ছে ব্লক 11 অন্তর্ভুক্ত। অর্থাৎ all places situated on কোথায় সুরমা বেসিন, সুরমা বেসিন মানে সুরমা নদীর উপত্যকায়, বাস সুরমা নদীর উপত্যকা। বুঝা গেছে? তাহলে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম গ্যাস ক্ষেত্রগুলো একমাত্র সিলেট বিভাগে আছে আর হচ্ছে বঙ্গোপসাগর। ক্লিয়ার? তাহলে ব্লক 16 আর ব্লক 11 হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে গ্যাস ফিল্ড। আর সেগুলোর দায়িত্বে কে আছে? আমাদের বাংলাদেশ সরকারের পেট্রো বাংলা আছে আর হচ্ছে ওই যে উন্নত টেকনোলজিক্যালি এনরিচড কোম্পানি হচ্ছে ওই যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি হচ্ছে কায়ার। ঠিক আছে? মোটামুটি আজকে হচ্ছে আমরা এই পর্যন্ত আলোচনা রাখবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সামনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো পড়াশোনা যখন করবেন তখন যদি একটু বুঝতে কষ্ট হয় তখন ক্লাসটা আবার একটু রিপিট করবেন। ঠিক আছে? আর হচ্ছে গুগল তো আছে আমাদের, গুগল আছে আমাদের, গুগল ম্যাপ আছে, পড়াশোনা করে ফেলবেন। আর হচ্ছে লিখে পড়াশোনা করবেন, তাহলে মনে থাকবে। বুঝে গেছে? তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। পরবর্তী ক্লাসের অপেক্ষায় সবার জন্য কি শুভকামনা।